এইচএস ইংলিশ ৮০ মার্কের রিটেন পরীক্ষা, ২০ মার্কের প্রজেক্ট। তো এই ৮০-র মধ্যে কত নম্বর সহজে তোলা যায়? একটু চেষ্টা করলে কিন্তু ৮০-র মধ্যে ৭৫-৭৭ নম্বর তোলা কোনো ব্যাপারই না। তোমরা এখন বছরের প্রায় শেষ মাথায় পৌঁছে গেছো, তোমাদের প্রস্তুতি প্রায় ভালোই পর্যায়ে চলছে। তো একটু টেস্ট করে নেওয়ার জন্য এবিটিএ টেস্ট পেপার অনেকেই হয়তো হাতে তুলে নিয়েছো। তো সেই এবিটিএ টেস্ট পেপার 2022-23 তার ইংরেজি বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। পেজ নাম্বার 102, এখান থেকে আমরা পুরো পেজটা জুড়েই এমসিকিউ, এসএকিউ, আনসিন, লং কোশ্চেন, গ্রামার সবটাই আলোচনা করব। একের দাগের এ রয়েছে প্রোজ থেকে এমসিকিউ, তার একের দাগে আছে দেন আই মেড এ মিস্টেক, তখনই আমি এটা ভুল করলাম। দ্য মিস্টেক দ্যাট দ্য ন্যারেটর মেড ওয়াজ, বক্তা কী ভুলটা করেছিলাম? উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, টু আস্ক এ রং কোশ্চেন। দুইয়ের দাগে হচ্ছে এপিজে আব্দুল কালাম ওয়াজ কনসার্নড উইথ দ্য ওয়ার্ল্ড অফ, এপিজে আব্দুল কালামের দুনিয়াটা কোন বিষয়কে নিয়ে? উত্তর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অপশন নাম্বার সি। তিনের দাগে হোয়েন মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং হোম, যখন মিসেস জোন্স বাড়ি ফিরছিলেন, ইট ওয়াজ অ্যাবাউট, তখন টাইম কত? তখন হচ্ছে রাত 11টা, 11 o'clock, অপশন নাম্বার এ। চারের দাগে দ্য হারমিট ওয়াজ রিনাউন্ড ফর হিজ, হারমিটটা বিখ্যাত ছিল কী জন্য? উত্তর হচ্ছে উইজডম, জ্ঞানের জন্য বিখ্যাত, অপশন নাম্বার এ। এবার আমরা একের বি দাগে যাব। এখানে পোয়েম থেকে এমসিকিউ, তার একের দাগে দ্য বার্ডস আর ফেন্ট উইথ, পাখিরা ঝিমিয়ে পড়ে কী দিয়ে? উত্তর হবে অপশন নাম্বার বি, দ্য হট সামার নুন, গরমকালের উত্তপ্ত দুপুর। এবার আমরা যাব পেজ নাম্বার 103, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর র্যাভেজড বাই, না মে মাসের যে সুন্দর ফুলের কুঁড়িগুলো সেগুলো ধ্বংস হয়ে যায় কী দিয়ে? উত্তর হচ্ছে রাফ উইন্ডস, অপশন নাম্বার সি। তিনের দাগে দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, ওই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে সৈন্যটা শুয়েছিল তার হাসিটা কেমন ছিল? উত্তর হচ্ছে জেন্টেল, অপশন নাম্বার এ। মিনিয়েচার বাউজ, দ্য ওয়ার্ড বাউজ মিনস, এই বাউজ কথার মানে কি? উত্তর হচ্ছে ব্রাঞ্চেস, অপশন নাম্বার সি। এবার আমরা সি দাগে যাব। এখানে প্রপোজাল নাটকটা থেকে এমসিকিউ দিয়েছে। সি একের দাগে লোমব কামস টু চিবুকাবস হাউস, লোমব এসেছিল চিবুকাবের বাড়িতে, কি করতে এসেছিল? উত্তর হচ্ছে টু প্রপোজ টু হিজ ডটার, তার মেয়েকে নাটালিয়াকে বিয়ে করতে চাই, তার প্রপোজাল নিয়ে এসেছিল। দুইয়ের দাগে দ্য টার্ম ওল্ড র্যাট রিফার্স টু, সে বুড়ো ইঁদুর কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে চিবুকব, অপশন নাম্বার সি। তিনের দাগে পেটি ফোকার মিনস, পেটি ফোকার মানে কি? উত্তর হচ্ছে লয়ার, মানে উকিল, আইনজীবী, অপশন নাম্বার এ। চারের দাগে নাটালিয়া আর্গুজ দ্যাট দ্য অক্সেন মিডোজ ইজ উইথ দেম ফর, নাটালিয়া তর্ক করেছিল যে অক্সেন মিডোজ নাকি তাদের পরিবারে কতদিন ধরে আছে? উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, 300 ইয়ার্স, 300 বছর ধরে। এবারে আমরা দুইয়ের দাগে যাব। এখানে এস এ কিউর দাগ, দুইয়ের এ প্রোজ থেকে এস এ কিউ। একের দাগে হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট সেন্সিটিভ টু, দি আইজ হ্যাবিট গল্পে বক্তার যে চোখ সেগুলো সংবেদনশীল ছিল কোন জিনিসের প্রতি? উত্তর আমরা লিখব দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। দুইয়ের দাগে হোয়াট অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, আব্দুল কালামের বাবার মতে অ্যাডভার্সিটি সর্বদা কী নিয়ে আসে? উত্তর আমরা বলবো অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। চারের দাগে হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, রাজা ওই হারমিটের সঙ্গে দেখা করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? আমরা বলব দ্য জার ওয়ান্টেড দ্য অ্যান্সার্স অফ হিজ কোশ্চেন্স অ্যান্ড দ্য হারমিট ওয়াজ রিনাউন্ড ফর হিজ উইজডম, সো দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট। হোয়াট মেড দ্য গার্ল স্টার্টলড, উত্তর হচ্ছে দ্য ন্যারেটর্স ভয়েস মেড দ্য গার্ল স্টার্টলড, মানে মেয়েটাকে চমকে দিয়েছিল কি? ছয়ের দাগে হোয়াট ডিড কালাম ট্রাই টু ইমিউলেট থ্রু আউট হিজ লাইফ, সারা জীবন ভরে কালাম কি বা কাকে অনুকরণ করার চেষ্টা করেছেন? আমরা উত্তর লিখব কালাম ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার থ্রু আউট হিজ ওন লাইফ। সাতের দাগে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে অবিশ্বস্ত হতে চায়নি। টু হুম ইট রিফার্স অ্যান্ড হোয়াই? অ্যাকচুয়ালি রজার ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড বিকজ মিসেস জোন্স মাদারলি অ্যাটিটিউড ট্রান্সফর্মড হিম। আটের দাগে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, রাজার 3 নম্বর কোশ্চেন কী ছিল? দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার। এবার আমরা দুইয়ের বি দাগে যাব। পোয়েম থেকে এসে কিউ বি একের দাগে হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইজ অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কেমন কবিতা? উত্তর লিখব দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ এ ফ্রি ভার্স। দুইয়ের দাগে হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ, উত্তরে আমরা লিখব দ্য সোলজার্স পিলো ওয়াজ মেড অফ ফার্ন, মানে বালিশটা ফার্ন গাছ দিয়ে তৈরি ছিল। তিনের দাগে হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, গরমের সময় গানের দায়িত্ব কে গ্রহণ করে? উত্তর হচ্ছে গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। চার দাগে এ ভয়েস উইল রান, একটা আওয়াজ ছুটে বাড়াবে, হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার, কার ভয়েসের কথা বলা হচ্ছে? উত্তর হচ্ছে দ্য গ্রাসহপার্স ভয়েস ইজ রেফার টু হিয়ার। পাঁচের দাগে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, শুধুমাত্র এটাই এ কাজ করতে পারবে না, দিস রেফার্স টু, তার আমরা তো উত্তরে লিখব দিস রেফার্স টু হ্যাকিং অ্যান্ড চপিং। ছয়ের দাগে হোয়াট ডাজ টু রেড হোলস ইন্ডিকেট, দুটো লাল ফুটো এটা কি ইন্ডিকেট করে? উত্তরে আমরা লিখব টু রেড হোলস ইন্ডিকেট দ্য বুলেট উন্স অ্যান্ড দ্য সোলজার ওয়াজ ডেড। সাথে দাগে হোয়াই ডাজ এভরি ফেয়ার অবজেক্ট লুজ ইটস ফেয়ারনেস, প্রতিটা সুন্দর বস্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলে, কারণ কি? না কারণ হচ্ছে সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী।
বিকজ ফেয়ার ইজ ট্রানজিটরি। 8 দাগে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। জন কিডস তার পোয়েট্রি অফ আর্থ এই কবিতাতে কী সেলিব্রেট করেছেন? আমরা উত্তর দেব কিডস সেলিব্রেটস দ্য মিউজিক অফ দ্য আর্থ ইন হিজ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এবার আমরা 3 দাগে যাব, লং কোশ্চেনের দাগে। 4খানা কোশ্চেন রয়েছে, 2খানা করতে বলেছে, কিন্তু আমরা 4টাই আলোচনা করব। 3 এ সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। তার সুন্দর চোখ ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না। হুজ আইজ আর মেনশনড হেয়ার। আমরা লিখব দ্য ব্লাইন্ড গার্লস আইজ আর মেনশনড হেয়ার। হোয়াই আর দ্য আইজ ইউজলেস টু হার। তার আইজগুলো কোনো কাজের ছিল না কেন? আমরা বলব দ্য আইজ অফ দ্য গার্ল ওয়ার ইউজলেস টু হার বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যান্ড শি কুড নট সি অ্যাট অল। ব্রিং আউট দ্য আয়রনি অফ দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনের আয়রনি বিবরণ দাও। আমরা বলবো লেখক রাস্কিন বন্ড রোহানা থেকে সাহারানপুর পর্যন্ত এই মেয়েটার সঙ্গে সফর করেছিলেন এবং তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি মেয়েটার সঙ্গে কথা বলেছিলেন এবং কি ফ্ল্যাটারিও শুরু করেছিলেন এবং সেই মেয়েটার কাছে তিনি স্মার্ট সাজার চেষ্টা করছিলেন এবং তিনি এমন অভিনয় করছিলেন যেন তিনি চোখে দেখতে পান। তিনি অন্তত লুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু গল্পের শেষে গিয়ে তিনি জানতে পারেন যে মেয়েটা নিজেও অন্ধ। তখন লেখকের মনে হচ্ছিল তার এত চেষ্টা করা উচিত হয়নি। এটা হচ্ছে আয়রনি অফ দ্য সিচুয়েশন। আমরা লিখব দ্য ন্যারেটর রাস্কিন বন্ড ট্রাভেলড উইথ দ্য গার্ল ফ্রম রোহানা টু সাহারানপুর। In this period, he talked with the girl. Even he started flattery with the girl. He wanted to be smart in front of the girl. So he tried to hide his blindness. He pretended that he could see well. But at the end of the story, he came to know that the girl was also blind. Then he realized that he should not have done all these things. So this is the irony of the situation. 3 বি দাগে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা আদৌ সঠিক পদ্ধতি নয়। হু সেড দিস অ্যান্ড টু হুম। কে বলছেন এবং কাকে বলছেন? উত্তর লিখব জৈনুল আবদিন সেড দিস টু এপিজে আব্দুল কালাম। জৈনুল আবদিন তার ছেলে এপিজে আব্দুল কালামকে এই কথা বলছেন। হোয়াট অ্যাপ্রোচ ইজ রেফার টু হিয়ার। এখানে কোন অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে? একটু বাংলায় আলোচনা করি। লোকেরা যারা বিপদে পড়ে তখন তারা মনে করে যে তাদের জীবনে কোনো ডেমনিক ফোর্স এসেছে। তখন তারা সেই ডেমনিক ফোর্সগুলোকে প্রপিশিয়েট করার চেষ্টা করে তাদের নিজেদের প্রার্থনা এবং নিজেদের দান দিয়ে বা দান ধ্যান এগুলো দিয়ে। আর এই সমস্ত কাজে কালামের বাবার মতো লোকেরা তারা মিডিয়েটারে কাজ করে দেন, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। আমরা ইংরেজিতে বলবো পিপল ইন ডিস্ট্রেস থিঙ্ক দ্যাট সাম ডেমনিক ফোর্সেস হ্যাভ গট ইনটু দেয়ার লাইভস, so they try to propitiate the demonic forces by prayers and offerings. So in these works, the people like Jainul Abdin worked as a mediator, but this is not a correct approach. Why is it not a correct approach? এটা সঠিক পদ্ধতি নয় কেন? আমরা উত্তরে বলবো যে কোনো সমস্যার পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে, সেখানে ডেমনিক ফোর্সের কোনো ভূমিকা থাকতে পারে না, ওটা একটা কুসংস্কার। তাই ওই ডেমনিক ফোর্সকে প্রপিশিয়েট করার চেষ্টাটা হচ্ছে ইউজলেস একটা চেষ্টা, তাই সেটা কখনোই করা উচিত নয়, তাই সেটা সঠিক পদ্ধতি নয়। আমরা বলবো দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড এভরি প্রবলেম, সো দেয়ার ইজ নো পসিবিলিটি অফ ডেমনিক ফোর্সেস। অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ডেমনিক ফোর্স, সো দ্য এফোর্ট টু প্রপিশিয়েট দ্য ডেমনিক ফোর্সেস ইজ এ ইউজলেস এফোর্ট, দ্যাটস ওয়াই ইট ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এবার 3 সি দাগে যাব। হোয়াই ডিড দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম নট রান অ্যাওয়ে দো হি ফাউন্ড দ্য ডোর ওপেন। থ্যাংক ইউ ম্যাম গল্পের ছেলেটা রজার দরজা খোলা থাকা সত্ত্বেও সে ছুটে পালায়নি কেন? এর উত্তর হচ্ছে মিসেস জোন্স রজারকে ধরলেন এবং তাকে টেনে টেনে বাড়ি নিয়ে এলেন। রজার প্রথম ভয় করেছিল মিসেস জোন্স তাকে পুলিশের হাতে তুলে দেবেন, কিন্তু মিসেস জোন্স সে কাজ আদৌ করেননি। তিনি তাকে বাড়ি নিয়ে এলেন, তাকে ঘরের ভিতর নিয়ে গিয়ে তাকে বললেন যে তাকে তিনি উচিত শিক্ষা দিতে চাইছিলেন, তিনি তাকে বোঝাবেন কোনটা ঠিক কোনটা ভুল, এবং তিনি তার মুখটা ধোয়াতে চেয়েছিলেন এবং রুমের মাঝখানে নিয়ে গিয়ে তার গলা ছেড়েও দিলেন এবং তাকে বললেন মুখটা ধোয়াতে। তো সেই সময় অ্যাকচুয়ালি রজারের মধ্যে কিছুটা বিশ্বাস জাগতে শুরু করে দিয়েছিল মিসেস জোন্সের প্রতি, এবং সে বিশ্বাস করতে শুরু করেছিল মিসেস জোন্স খারাপ মহিলা নন, তিনি ভালো মহিলা এবং তিনি তার ভালো কাজই করবেন। তাই সে দরজা খুঁজে পাওয়া সত্ত্বেও সে ছুটে পালায়নি। এটাকে আমরা ইংরেজিতে লিখব। মিসেস জোন্স কট রজার অন দ্য রোড, শি টুক হিম হোম। রজার ফিয়ার্ড দ্যাট মিসেস জোন্স উড গিভ হিম টু দ্য পুলিশ, বাট অ্যাকচুয়ালি মিসেস জোন্স ডিড নট ডু সো। মিসেস জোন্স promised Roger to wash his face, and she also tried to teach him what is right and what is wrong. So when she got into the room and she released Roger at the middle of the room, then Roger understood that Mrs. Jones was not a bad lady. He realized that this lady would do something good for him. So he saw the door open, but he could not run. এবার আমরা 3 ডি দাগে যাব। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত হয়ে গেছেন। হু সেড দিস অ্যান্ড টু হুম? আমরা বলব দ্য জার সেড দিস টু দ্য হারমিট।
হোয়াট মেড দ্য পার্সনস টায়ার্ড, কোন জিনিসটা পার্সনকে ক্লান্ত করে দিয়েছিল, মানে ওই হারমিটকে ক্লান্ত করে দিয়েছিল কোন জিনিসটা। অথচ দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, তিনি নিস্তেজ এবং দুর্বল ছিলেন। বাট হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তিনি তার কুড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট জব, এটা একটা কঠিন কাজ। সো হি ওয়াজ টায়ার্ড, তাই তিনি ক্লান্ত হয়ে গেছিলেন। হোয়াট ডিড দ্য স্পিকার ডু ফর হিম, রাজা ওই হারমিটের জন্য কী করলেন। দ্য জার ফেল্ট পিটি ফর দ্য হারমিট, হি ওয়ান্টেড টু হেল্প দ্য হারমিট, সো হি টুক দ্য স্পেড from the hermit and began to dig the ground, and finally he dug the ground till the sunset. The jar felt pity for the hermit, he wanted to help the hermit, he took the spade from the hermit and he started to dig the ground in front of the hut, and finally he dug the ground for the hermit till the sunset. এবার চারের দাগে আমরা যাবো, এখানে পোয়েম থেকে লং কোশ্চেন দিয়েছি, আমরা সবগুলোই আলোচনা করবো। চারের একে, হিজ স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্টস, ওর হাসিটা হচ্ছে ছোটো বাচ্চার হাসির মতো। হুইজ স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট, কার হাসি হচ্ছে ছোটো বাচ্চার হাসির মতো। আমরা বলবো দ্য ইয়াং সোলজার স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্টস। হোয়াই ইজ দ্য স্মাইল কম্পেয়ার টু দ্যাট অফ এন ইনফ্যান্ট, ওই হাসিটাকে ইনফ্যান্টের স্মাইলের সঙ্গে তুলনা করা হয়েছে কেন। আমরা বলবো দ্য সোলজার ওয়াজ লাইং পিসফুলি, হিজ মাউথ ওয়াজ ওপেন অ্যান্ড হিজ স্মাইল ওয়াজ লুকিং ইনোসেন্ট। Actually, an infant smiles innocently. His smile is pure and innocent. So that's why the soldier's smile is compared to the smile of the infant. Why does the poet say so? কবি একথা কেন বলছেন? The soldier was lying in the beautiful valley. Nobody was disturbing him and there was silence in the valley. So in this peaceful situation, his smile was gentle and there was no guile in his smile. So the poet wants to compare the smile of the soldier to the smile of an infant's smile. এবার চারের দুইয়ের দাগে আমরা যাব। হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার ডে ইন সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18-এ সামার ডের সঙ্গে কবি কীভাবে তুলনা করেছেন তার বন্ধুর সৌন্দর্যকে। আমরা বলবো কবি উইলিয়াম শেক্সপিয়ার মুগ্ধ তার বন্ধুর সৌন্দর্যে, তিনি তাকে অমর করতে চাইছেন। তিনি তাকে প্রথমে সামার ডের সঙ্গে তুলনা করতে চাইলেন, কিন্তু সামার ডের চারখানা শর্টকামিংস আছে। তো সেই শর্টকামিংসগুলি হলো, রুক্ষ ঝড়ো বাতাস ফুলের কুঁড়িগুলোকে ধ্বংস করে দেয়, আর গরমের সময়সীমাটা খুবই কম, মাঝে মাঝে সূর্য খুব গরম হয়ে কিরণ দেয়, আর কখনো কখনো কী হয়, সূর্যের উজ্জ্বল রং ঢাকা পড়ে যায় মেঘের দ্বারা। তো কবি তুলনা করতে চাইছিলেন সামারের সঙ্গে, কিন্তু সামারের প্রবলেমগুলোর জন্য তিনি তার সঙ্গে তুলনা করলেন না। তখন তিনি তার বন্ধুকে অমর করতে চাইলেন তার নিজস্ব কবিতার মধ্য দিয়ে। তিনি বিশ্বাস করছিলেন যে লোকেরা চিরদিনের জন্য তার কবিতাগুলো পড়বে এবং তার বন্ধুর নামটা জানবে। আমরা উত্তরে লিখব, উইলিয়াম শেক্সপিয়ার দ্য পোয়েট ইজ ইমপ্রেসড বাই দ্য বিউটি অফ হিজ ইয়াং ফ্রেন্ড। He wants to compare his friend's beauty to a summer day, but he remembers that summer has 4 shortcomings. Rough winds do shake the darling birds of May. Summer's lease hath all too short a date, and sometimes the sun shines very hot, and often the gold complexion of the sun is dimmed by the cloud. So the poet does not compare his friend's beauty to a summer day. At the same time, he wants to immortalize his friend's beauty through his verse, because he believes that the people will read the verse forever and they will read about the friend. চারে তিনে থাকে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতার টাইটেল, নামকরণের সার্থকতা বিচার করো। এখানে দ্য পোয়েট্রি অফ আর্থ রেফার্স টু দ্য মিউজিক অফ দ্য আর্থ। জন কিটস হ্যাজ ডেসক্রাইবড বিউটিফুলি দ্য 2 seasons and the music of the 2 seasons in his poem. In the octave, he describes summer, and in this time the birds are faint and they hide in the cooling trees. Then the grasshopper takes the lead. He sings continuously in the hedges and the new-mown meadows. And in winter evening, the cricket takes the lead. The cricket sings in a shrill voice near the stove and brings warmth in the winter evening. And in this way, the grasshopper and the cricket continues the poetry of earth as well as the music of the earth throughout the year. So the world remains musical throughout the whole year. So that's why the title of the poem, The Poetry of Earth, is appropriate. চারের চারে, and then it is done, তখনই এটা সম্পন্ন হয়। হোয়াট ডাজ ইট রেফার টু, এটা বলতে কোনটায়? ইট রেফার্স টু কিলিং অফ দ্য ট্রি। হোয়েন ইজ ইট ডান, এটা কখন সম্পন্ন হয় না, হোয়েন দ্য রুট ইজ পুলড আউট দ্য ট্রি ইজ কিল্ড, যখন মূলকে তুলে আনা হয় বাইরে তখনই গাছ মারা যায়। হাউ ইজ ইট ডান, এটা কী করে সম্পন্ন হয়? আমরা বলবো আগে মূলকে দড়ি জড়াতে হয়, তাকে শক্ত করে বাঁধতে হয়, তাকে মূল থেকে টেনে মাটি থেকে টেনে বাইরে বার করতে হয়, একটু ছিঁড়ে বাইরে বার করে আনতে হয়, তখনই গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ যেটা সাদা এবং ভেজা ছিল সেটা এক্সপোজ হয়ে যায়, সেটা বাইরের পরিবেশে স্কর্চড হয়, চোকড হয়, ব্রাউন হয়, হার্ডেন্ড হয়, টুইস্টেড হয় এবং উইদার হয়, এবং অবশেষে গাছটা মারা যায়। আমরা লিখব দ্য রুট ইজ টাইড অ্যান্ড রোপড ভেরি ওয়েল, ইট ইজ পুলড আউট ফ্রম দ্য আর্থ, অ্যাকচুয়ালি ইট ইজ স্ন্যাপড আউট, দেন দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, হোয়াইট অ্যান্ড ওয়েট, কামস আউট অ্যান্ড ইজ এক্সপোজড, অ্যান্ড দেন দ্য রুট
after coming out of the earth, scorched, choked, hardened, browned, twisted and withered, and finally the tree is killed. এবার আমরা 5-এর দাগে যাব। নাটক প্রপোজাল থেকে লং কোশ্চেন 3খানা দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে, কিন্তু আমরা 3টাই আলোচনা করব। 5-এর আগে আই হ্যাভ কাম টু ইউ টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট, আমি আপনার কাছে এসেছি, একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি, আপনাকে সমস্যায় ফেলবো। হু হ্যাজ কাম অ্যান্ড টু হুম, কে এসেছেন এবং কার কাছে এসেছেন। উত্তরে আমরা লিখব লোমব এসেছে চুবুকবের কাছে, লোমব হ্যাজ কাম টু চুবুকব। হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট, এখানে আমরা অ্যান্সারে লিখব অনুরোধটা কী, আমরা অ্যান্সারে লিখব লোমব এসেছিল চুবুকবের মেয়ে নাটালিয়াকে বিয়ে করতে, তাই তার প্রপোজালটা ছিল, তার রিকোয়েস্টটা ছিল একটা ম্যারেজ প্রপোজাল। লোমব কেম টু ম্যারি দ্য ডটার অফ চুবুকব নাটালিয়া, সো হিজ প্রপোজাল ওয়াজ এ রিকোয়েস্ট। হোয়াট ডাজ দ্য পার্সন স্পোকেন টু থিঙ্ক অ্যাবাউট দ্য স্পিকার্স পারপাস অফ ভিজিট, এখানে পার্সন স্পোকেন টু অর্থাৎ শ্রোতা, কাকে বলা হচ্ছে চুবুকব, তো তিনি কীরকম রিয়াকশান দিলেন, তিনি কি ভাবলেন বক্তার এই আসার উদ্দেশ্যকে নিয়ে। অ্যাকচুয়ালি লোমব এসেছিল ইভিনিং ড্রেস পরে, তাই চুবুকব অনুমান করছিলেন যে এ নিশ্চয়ই পয়সা ধার চাইতে এসছে। লোমব কেম ইন ইভিনিং ড্রেস, তো চুবুকব থিঙ্কস দ্যাট লোমব হ্যাজ কাম টু বরো মানি। হাউ ডাজ ই রিয়াক্ট টু দ্য রিকোয়েস্ট অ্যাট লাস্ট, অবশেষে তিনি এই রিকোয়েস্টে কেমন রিয়াকশান দিলেন। লোমব সাকসেসফুলি টোল্ড চুবুকব অ্যাবাউট দ্য ম্যারেজ প্রপোজাল, অবশেষে আমরা দেখলাম লোমব সফলভাবে চুবুকবকে এই ম্যারেজ প্রপোজাল বলে দিল। দ্য চুবুকব ওয়াজ ওভার এক্সাইটেড, তিনি অত্যন্ত উত্তেজিত হলেন। হি ওয়াজ গ্ল্যাড, তিনি আনন্দিত হলেন। হি ব্লেসড লোমব, তিনি লোমবকে আশীর্বাদ দিলেন। অ্যান্ড টোল্ড দ্যাট, এবং বললেন যে হি ওয়াজ হোপিং ইট ফর এ লং টাইম, তিনিও এটা আশা করছিলেন অনেক সময় ধরে। অ্যান্ড দেন হি ওয়াজ অ্যাক্টিং লাইক এ ম্যাড পারসন, তিনি এতটাই আনন্দিত হলেন এবং উত্তেজিত হলেন যে হি ওয়াজ অফ ব্যালেন্স, হি ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড গ্ল্যাড দ্যাট হি ওয়াজ অফ ব্যালেন্স উইথ জয়। 5-এর 2-এ দাগে রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল, প্রপোজাল এই নাটকটার নামকরণের সার্থকতা বিচার করো। এর একটা ভিডিও বানিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি এই নামকরণের সার্থকতা বিচারকে নিয়ে, তোমরা আমার চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 ভিডিও সিলেক্ট করো, সেখানে তোমরা প্রপোজাল নাটকের টাইটেলটাকে পেয়ে যাবে। 5-এর 3 আগে মেক এ ব্রিফ কেস অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ সি ইন দ্য প্লে দ্য প্রপোজাল, দ্য প্রপোজাল নাটকে তুমি সমাজের যে চিত্রটা পাচ্ছ সেটা উল্লেখ করো। এই ভিডিওটা আমি আগেও আলোচনা করেছি আগের পেজে, তো খুব সোজা প্রশ্ন, 6খানা পয়েন্ট লিখে দিলে তুমি 6 নম্বর পেয়ে যাবে। রাশিয়ান সমাজে যে সামাজিক চিত্র পেয়েছো এই নাটকে, তুমি সেটা তোমার নিজের ভাষায় বলবে। আমরা বলবো প্রপোজাল ওয়ান অ্যাক্ট প্লে চুবুকবের, অ্যান্টন চেকবের। এখানে আমরা রাশিয়ান সমাজের একটি সামাজিক চিত্র পাই। নাম্বার 1, এখানকার লোকেরা চাষি, এখানকার লোকেরা। নাম্বার 2 হচ্ছে এখানকার লোকেরা তাদের জমি কিনে ভালোবাসে এবং ঝগড়া করে। 3 নম্বর পয়েন্ট, এরা পশু প্রতিপালন করে। 4 নম্বর পয়েন্ট, এরা পশুকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। 5 নম্বর পয়েন্ট, এরা সামান্য কথা রেগে যায় এবং বাজে বাজে কথা ব্যবহার করে। 6 নম্বর পয়েন্ট, এখানকার বাবারা মেয়েদেরকে বোঝা বলে মনে করেন। 7 নম্বর পয়েন্ট, লোকেরা এখানে ম্যারেজকে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি বলে মনে করে। এই 7টা পয়েন্ট বললাম, 1-8টা পয়েন্ট যদি ভুলেও যাও অ্যাটলিস্ট 6টা পয়েন্ট পরীক্ষায় তুমি লিখে আসবে। তো আমরা ইংরেজিতে লিখব দ্য প্রপোজাল ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে রিটেন বাই অ্যান্টন চেকব। হেয়ার উই গেট এ পিকচার অফ দ্য সোশ্যাল পিকচার অফ রাশিয়ান সোসাইটি। Number 1, most of the people are farmers. Number 2, they love their lands and they quarrel over it. Number 3, they keep animals at home. Number 4, they arrange competitions for their animals. Number 5, as a financial stability. তারপর 6-এর দাগে আমরা যাব, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রামারের দাগ। 6-এর 1-এ আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম আপনি কি পুরো রাস্তা দেহরাদুন যাবেন কিনা। উত্তর হবে আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। 6-এর 2-এ দাগে দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং নেভার, পৃথিবীর গান কখনো মরে না, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। আমরা ইজটাকে সামনে নিয়ে নেব আর নেভারটাকে এভার করে নেব। তাহলে উত্তর হবে ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং এভার কোশ্চেন মার্ক। 3-এর দাগে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, এটা কমপ্লেক্স করতে বলেছে। আমরা লিখব আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুয়েড শুজ হুইচ ওয়ার ব্লু। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। 5-এর দাগে আই ক্যানট কন্টিনিউ দিস ডিসকাশন অ্যাজ মাই হার্ট ইজ প্যালপিটেটিং, স্প্লিট করতে বলেছে। দুটো বাক্যে প্রথম বাক্য হবে মাই হার্ট ইজ প্যালপিটেটিং আর সেকেন্ড বাক্য হবে আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন। 6-এর দাগে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা একবার নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। 6-এর বি দাগে আর্টিকেলস আর প্রিপোজিশনস দিয়েছে, এগুলোকে আমি উত্তর সহ লাইনগুলো পড়ে দিচ্ছি। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ। The window was open and I faced it, making a pretense of studying the landscape.
I heard the panting of the engine and the rumble of the wheels, and in my mind's eye I could see telegraph posts flashing by. 6 সি দাগে কমন এরার দিয়েছে, এখানে ভুল শব্দ হচ্ছে ওয়াজ, এটা সঠিক হবে ওয়ার। তাই বাক্যটা দাঁড়াবে হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স 14 কিংবা 15। পেজ নাম্বার 105, এখানে 7 দাগে আনসিন রয়েছে, আনসিনটা পড়ছি মন দিয়ে শোনো। অলিম্পিয়া দ্য অরিজিনাল সাইট অফ দ্য অলিম্পিক গেমস। আজকে অলিম্পিকের যে খেলাগুলো হয় না 4 বছর অন্তর অন্তর, কোথায় কোথায় হয়, কখনো বেজিংয়ে হয়, কখনো রাশিয়াতে হয়, কখনো স্পেনে হয়, কখনো লন্ডনে হয়। কিন্তু এই অলিম্পিক গেমসের যে মেন ঘটনাস্থল, মানে প্রথম যেখানে খেলা শুরু সেই জায়গাটার নাম হচ্ছে অলিম্পিয়া ইন অ্যানসিয়েন্ট গ্রিস। এটা অবস্থিত প্রাচীন গ্রিসে। ইজ সিচুয়েটেড ইন এ কোয়াইট বিউটিফুল ভ্যালি। এটা একটা শান্ত সুন্দর উপত্যকায় অবস্থিত। দ্য ওয়েল রুইন্স আর শেডেড বাই এভারগ্রিন ওকস, পাইনস অ্যান্ড পপুলার্স অ্যাজ ওয়েল অ্যাজ অলিভ ট্রিজ। তো অ্যাকচুয়ালি যেখানে পুরনো ধ্বংসাবশেষ এখনো রয়েছে সেগুলো কিন্তু সুন্দর সুন্দর ওই ওক গাছ, পাইন গাছ, পপুলার গাছ এবং অলিভ গাছের দ্বারা ঢাকা। অলিম্পিয়া ওয়াজ নেভার এ সিটি। অলিম্পিয়া কখনই মহানগর ছিল না, বাট এ স্যাক্রেড গ্রাউন্ড অকুপাইড বাই দ্য টেম্পলস অ্যান্ড ডুয়েলিং ফর দ্য প্রিস্টস। কিন্তু এটা একটা মন্দির দ্বারা দখল করা একটা পবিত্র জায়গা ছিল এবং সেখানে বেশ কিছু পুরোহিতরা বাস করতো। অ্যাট দ্য সেন্টার ওয়াজ দ্য এনক্লোজার নোন অ্যাজ অ্যালটিস। আর ওই মাঠের মাঝখানে একটা ঘেরা জায়গা ছিল যার নাম ছিল অ্যালটিস, ডেডিকেটেড টু জিউস দ্য গডস অফ গড, দ্য গড অফ গডস, দেবতাদের দেবতা জিউস, তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ইট ওয়াজ ইন অনার অফ জিউস দ্যাট দ্য কোয়াড্রেনিয়াল ফেস্টিভ্যাল অ্যান্ড দ্য গেম ওয়ার হেল্ড। সেই ভগবান জিউসের সম্মানের রক্ষার্থে 4 বছর অন্তর এই উৎসব এবং গেম অনুষ্ঠিত হয়। দ্য ফেম অফ অলিম্পিয়া রেস্টস লার্জলি আপন দ্য অলিম্পিক গেমস। এই অলিম্পিয়াটা এত বিখ্যাত হলো কেন? ওই অলিম্পিক গেমসের জন্য। দে ওয়ার আ গ্রেট ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ দ্য এন্টায়ার গ্রিক রেস। গোটা গ্রিক জাতির কাছে এটা ছিল একটা জাতীয় উৎসব। ডিউরিং দ্য উইক অফ দ্য ফেস্টিভ্যাল, এই গোটা উৎসবের সপ্তাহ জুড়ে 1 সপ্তাহ ধরে প্রোগ্রামটা হয় আর কি। তো সেই 1 সপ্তাহ ধরে যে উৎসবটা হয় সেই উৎসবের সময় অ্যাথেনিয়ানস, স্পার্টানস অ্যান্ড সিরাকিউসানস, এটা কয়েকটা জাতির নাম বলা হলো, অ্যান্ড আদার গ্রুপস এবং অন্যান্য দলেরা, অল ফরগট দেয়ার ন্যারো আইডেন্টিটিজ। এরা সবাই তাদের সংকীর্ণ ভেদাভেদ, ঝগড়াঝাটি, বিদ্বেষ এগুলোকে ভুলে যায়। দে রিগার্ডেড অ্যান অলিম্পিক ভিক্টরি অ্যাজ দ্য হাইয়েস্ট অনার। অলিম্পিকে জয়কে তারা সর্বোচ্চ সম্মান বলে মনে করে। দ্য সিম্পল রিওয়ার্ড অফ এ টুইক অফ দ্য ওল্ড অলিভ ইমমোর্টালাইজ দ্য ভিক্টর অ্যান্ড হিজ ফ্যামিলি। এখানে পুরস্কার হিসেবে বড় কোনো ট্রফি দেওয়া হয় না, সামান্য অলিভ গাছের একটা ডালা দেওয়া হয়, আর সেটাই ওই জয়ীকে এবং তার পরিবারকে অমর বানিয়ে দেয়। অরিজিনালি মেন হু স্পোক গ্রিক অ্যাজ দেয়ার মাদার টাং ওয়ার অ্যালাউড টু কম্পিট ইন দ্য অলিম্পিক গেমস। প্রথমে ওই যারা গ্রিক ভাষায় কথা বলে মাতৃভাষা হিসেবে একমাত্র তারাই অনুমতি পেত এই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার জন্য। বারবারিয়ানস ওয়ার অ্যাডমিটেড অনলি অ্যাজ স্পেকটেটার্স। বারবারিয়ানসদেরকে শুধুমাত্র দর্শক হিসেবে ঢোকানো হতো। অ্যান্ড স্লেভস ওয়ার নট অ্যালাউড অ্যাট অল, এবং চাকর বাকরকে অনুমতি দেওয়া ছিল না এই মাঠে প্রবেশ করতে। নো ম্যারিড ওমেন ওয়ার অ্যালাউড টু বি প্রেজেন্ট। আর বিবাহিত কোনো মহিলাকেও মাঠে আসতে দেওয়া হতো না। এখানে এর আগে আমরা যাবো 4খানা ট্রু ফলস দিয়েছে। প্রথম কোশ্চেন, দ্য নেম অফ দ্য অরিজিনাল সাইট অফ দ্য অলিম্পিক গেমস ইজ অলিম্পিয়া। অলিম্পিক যে গেমস হয় তার অরিজিনাল অরিজিনাল যে স্থলটা তার নাম ছিল অলিম্পিয়া। অবশ্যই ঠিক, ট্রু লিখবো। 2 দাগে অলিম্পিক গেমস এ গ্রেট ফেস্টিভ্যাল অফ দ্য গ্রিক্স আর হেল্ড ফর উইকস। গ্রিকদের যে বিশাল উৎসব অলিম্পিক গেমস, এটা কয়েক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হয়, কথাটা ভুল, এফ লিখবো। 3 দাগে স্লেভস ওয়ার নট অ্যালাউড টু ওয়াচ দ্য গেমস। চাকর বাকরকে অনুমতি দেওয়া ছিল না এই গেম দেখতে, অবশ্যই ট্রু, টি লিখবো। অলিম্পিক গেমস ওয়ার ডেডিকেটেড টু দ্য অনার অফ দ্য জিউস। অলিম্পিকের খেলাগুলো অ্যাকচুয়ালি ভগবান জিউসকে উৎসর্গ করা হয়েছে, ট্রু, টি লিখবো। বি দাগে 3খানা এসে দিয়েছে, হু ওয়ার অরিজিনালি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য অলিম্পিক গেমস। তাদেরকে আসলে অনুমতি দেওয়া হতো এই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করানোর জন্য, এবং হু ওয়ার নট অ্যালাউড, এবং কারা অংশগ্রহণ করতো না। গ্রিক ভাষাটাকে মাতৃভাষা হিসেবে কথা বলতো তারাই অনুমতি পেত অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার জন্য, আর চাকর বাকরকে অনুমতি দেওয়া হতো না। তাই আমরা আনসারটা লিখবো, অরিজিনালি মেন হু স্পোক গ্রিক অ্যাজ দ্য মাদার টাং ওয়ার অ্যালাউড টু কম্পিট ইন দ্য অলিম্পিক গেমস। আর সঙ্গে সঙ্গে জুড়ে দেবো, স্লেভস ওয়ার নট অ্যালাউড অ্যাট অল। তার মধ্যে 2 নম্বরের কোশ্চেন হয়ে গেল। 2 দাগে হুইচ ওয়াজ দ্য অরিজিনাল সাইট অফ দ্য অলিম্পিক গেমস ইন দ্য অ্যানসিয়েন্ট গ্রিস অ্যান্ড হোয়ার ইজ দ্য অলিম্পিয়া সিচুয়েটেড। এই আসল স্থলটা কোথায় ছিল এবং কী ছিল, কোনটা ছিল এবং সেটা কোথায় অবস্থিত। প্রথম 2 লাইন লিখে দিয়ে তুমি 2টো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অলিম্পিয়া দ্য অরিজিনাল সাইট অফ দ্য অলিম্পিক গেমস ইন অ্যানসিয়েন্ট গ্রিস ইজ সিচুয়েটেড ইন এ কোয়াইট অ্যান্ড বিউটিফুল ভ্যালি। হোয়াই ওয়ার দ্য অলিম্পিক গেমস রিগার্ডেড অ্যাজ এ গ্রেট ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ দ্য এন্টায়ার গ্রিক রেস। গোটা গ্রিক জাতির কাছে এটা জাতীয় উৎসবের মর্যাদা পেত কেন?
উত্তর হচ্ছে সেকেন্ড প্যারা আছে দ্য ফেম অফ অলিম্পিয়া রেস্টস লার্জলি আপন অলিম্পিক গেমস দে ওয়ার আ গ্রেট ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ দ্য এন্টায়ার গ্রিক রেস। এবার 8 দাগে রাইটিং স্কিলে ভিডিও দিয়েছে, রাইটিং স্কিলে প্রশ্ন দিয়েছে, একটা রিপোর্ট লিখতে বলেছে, স্কুল ম্যাগাজিনে ছাপানো হবে। তোমাদের স্কুলে একটা সচেতনতা শিবিরের আয়োজন করেছিল বাচ্চাগুলো যাতে শেখানো যায় গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক দিকটাকে নিয়ে। এর জন্য তোমার স্কুলে একটা অভিযান চালিয়েছিল। এটাকে নিয়ে আমরা 150 শব্দের মধ্যে একটা রিপোর্ট লিখব। রিপোর্ট আমরা এরকম লিখবো, একদম উপরে হেডিং দেবো অ্যাওয়ারনেস ড্রাইভ অন গ্লোবাল ওয়ার্মিং। নিচে তোমার নাম দেবে, বাই দিয়ে তোমার নাম লিখবে, তার একটু নিচে বাম দিকে তোমরা লিখবে জায়গার নাম এবং ডেট দেবে। এবার লেখা শুরু করবে। একটা স্কুলের নাম দিয়ে, মনে করো দীঘা বিদ্যাভবন, এই স্কুলের নাম দিয়ে আমি লেখা শুরু করছি। তাহলে দীঘা বিদ্যাভবন 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম রামনগর অ্যারেঞ্জড অ্যান অ্যাওয়ারনেস ড্রাইভ অফ গ্লোবাল ওয়ার্মিং yesterday. All the students and the teachers were present. The drive started at 10 a.m. At first, the students paraded on the roads. They were armed with placards, banners and slogans. They visited to the nearby villages and they announced in the microphone that global warming is very dangerous to us and how people can prevent this global warming and how people can avoid the dangerous effects of the global warming. In this procession, the teachers were guiding them. Then the students came back to the school ground. They took midday meal and the headmaster of the school described what global warming is and how global warming is created and how can we avoid this global warming. So this program ended at 2:30 p.m. and then the students went home smiling. এবার 8 বি দাগে দিয়েছে একটা এডিটরকে চিঠি লিখতে বলেছে, খবর কাগজের সম্পাদককে। ওই যে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় বা রাস্তা ক্রসিংয়ের সময় বা গাড়ি চালানোর সময় যে সেলফোনে কথা বলে ইয়াং জেনারেশন, এতে প্রচুর ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট হয়। এটাকে নিয়ে আমরা চিঠি লিখবো একটা। আমরা লিখবো টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান 4 নম্বর চৌরঙ্গি স্কোয়ার, তার নিচে লিখবো কলকাতা 700001। সাবজেক্ট উল্লেখ করবো অ্যাক্সিডেন্টস কজড বাই টকিং ওভার টেলিফোনস। প্রথম প্যারা লিখবো ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট I need a space in your newspaper to ventilate my grievance about the said subject. আলাদা প্যারা করে লিখব মোবাইল ফোন ইজ নো ডাউট দ্য লেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাট নাও দ্য ইয়াং জেনারেশন আর addicted much to it, and actually many people are found using mobile phone always. Some people are found to talk over mobile phone while crossing the road or crossing a level crossing or walking on the road or driving on the road. So while talking over mobile phone, they become other-minded. They cannot concentrate on the road, so they face accidents. These types of news comes every day in our newspapers. So we are much concerned about this. আলাদা প্যারা করে লিখব so I request you to highlight my subject in your newspaper so that people become aware and they use only the positive aspects of mobile phone, and at the same time they become careful about accidents. এবার 8 সি দাগে একটা প্রেসি লিখতে বলেছে। প্রেসি লেখার ভিডিও আমি আমার ভিডিওতে অ্যাড করছি না, এর জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে লেগে থাকো। আমার এই চ্যানেলে তুমি এমসিকিউর ভিডিও পাবে, এসএকিউর ভিডিও পাবে, লং কোশ্চেনের ভিডিও পাবে, রাইটিংসের ভিডিও পাবে। জাস্ট তোমাকে গিয়ে চ্যানেলে প্লেলিস্টকে ক্লিক করতে হবে, সেখানে ক্লাস 12-এর ভিডিওকে সিলেক্ট করতে হবে। সেখান থেকে তোমরা কিন্তু যা চাইবে সবই পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে, যেটা তোমাদের পড়াশোনায় খুবই সাহায্য করবে।